আজকে স্যাটারডে স্টোরি ফরেস্টের চতুর্থ গল্প রাত 12টা। গল্পটি লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। রাত তখন 12টা বাজে। ঝনঝন করে টেলিফোন বাজল। টেলিফোন আছে নিচের বৈঠকখানায়, আর আমি শুয়ে আছি দোতলায় আমার শোয়ার ঘরে। পাশের ঘরে আমার মা। বাড়িতে আর তৃতীয় কোনো ব্যক্তি নেই। কেউ নেই। কেন নেই? সে অনেক কথা, ওসব শুনে কাজ নেই। ফোনটা ছন্দে ছন্দে বাজছে। পেঁচানো সিঁড়ি নিচে নেমে গেছে। অন্ধকার চোরের মতো ঘাপটি মেরে বসেছিল। আলো জ্বালাতেই ছিটকে পালালো। দোতলা থেকে একতলায় নামতে বেশ ভয় করছিল। আমি তেমন সাহসী নই। রাত 11টা পর্যন্ত আমার ভয় করে না। তারপরেই গা ছমছম করে ওঠে। হঠাৎ কোনো দিকে তাকালে মনে হয় কেউ ছিল, সরে গেল। যত রাত বাড়ে তত ভয়ও বাড়ে। একদিন শুতে যাওয়ার আগে দাড়ি কামানোর জন্য আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। পরের দিন খুব ভোরে বেরোতে হবে, তাই কাজটা এগিয়ে রাখতে চেয়েছিল। আয়নায় সাবানের ফেনা মাখা আমার মুখ, আর দেখি কি আমার কাঁধের পাশ থেকে উঁকি মারছে আরেকটা মুখ। ঝাপসা থেকে স্পষ্ট হচ্ছে, স্পষ্ট থেকে ঝাপসা। এইরকম হতেই লাগলো এরকম, শুধু একটা মুখ। আমি ভয়ে কাঠ হয়ে গেলুম। চিৎকার করে মাকে ডাকতে চাইলুম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। সেদিন আমি মরেই যেতুম যদি না আমার মা নিজে থেকেই আসতেন। সঙ্গে সঙ্গে মুখটা অদৃশ্য হয়ে গেল। আমি তখন কুলকুল করে ঘামছি। ভয়ে মুখটা সাদা হয়ে গেছে। সাবান মেখে আসি বলে ঠিক বোঝা গেল না। টিকটিকির মতো ঠ্যাস করে মাটিতে পড়ে অজ্ঞান। চোখ মেলে তাকালুম, দেখি কি ডক্টর বসাক আমার ইসিজি করছেন। রাত্রির বেলায় সেই থেকে আমি আয়নার সামনে দাঁড়াই না। কি দরকার বাবা ঝামেলা করে? মাকে যখন বললুম ব্যাপারটা কি হয়েছিল, হার্টে কিছু হয়নি। আমার পেছনে কেউ এসে দাঁড়িয়েছিল মা। আয়নায় আমি তার মুখ দেখেছিলুম। মা খুব সাহসী, এক কথায় উড়িয়ে দিলেন। বললেন, জানবি পেটটাই সব, মুড়ি আর ভুড়ি পেট থেকেই সব আসে। অত ঘুগনি ফুচকা আলুর চপ খেলে ভূত প্রেত দৈত্যি দানব সবই দর্শন হবে। দিন কত শুধু লাউ খাওয়াবো, কাঁচা দুধ দিয়ে শুক্তো। আলো আধারে সিঁড়ি দিয়ে নামছি নিচে। দোতলার আলোর আভায় যতটুকু দেখা যায়। আগে নিচে একটা 15 পাওয়ারের আলো সারা রাত জ্বলত। পরপর 2 মাস 1000 টাকার বিল আসায় আলো এখন অন্ধকার। নিস্তব্ধ মাঝরাতে ফোনের শব্দ বিরক্তিকর। নিশ্চয়ই রং নাম্বার। তুলতেই হবে, তা না হলে বাজনা থামবে না। বৈঠকখানার আলোটা জ্বালাতেই অন্ধকার সব হুটোপুটি করে ফার্নিচারের তলায় তলায় ঢুকে গেল। টেলিফোন যন্ত্রটাকে খুব উজ্জ্বল দেখাচ্ছে। যখন বাজছে মনে হচ্ছে কাঁপছে। রিসিভার তুলে বললুম, হ্যালো। ও পাশে কিচ করে একটা শব্দ হলো। বরফের মতো ঠান্ডা একটা বাতাস যেন ভেসে এলো এ পাশে। এমন অবৈজ্ঞানিক ব্যাপার কেন ঘটবে বুঝতে পারছি না। টেলিফোনে শব্দ তরঙ্গ আসবে, বাতাস কেন আসবে? টেলিফোন কি ব্লোয়ার? যাই হোক, এবার বেশ বিরক্তির গলায় বললুম, হ্যালো। ওপাশে কাঠের চোয়াল নাড়ার মতো একটা শব্দ হলো। আবার বললুম, হ্যালো। ভেসে এলো অস্বাভাবিক একটা গলা। উচ্চারণ পরিষ্কার, কিন্তু শব্দটা অস্বাভাবিক। কে? অমল? হ্যাঁ, অমল বলছি। আপনি কে? আমি প্রকাশ। কে প্রকাশ? প্রকাশ গাঙ্গুলি।
আর একটু হলেই আমার হাত থেকে রিসিভারটা পড়ে যেত। প্রকাশ গাঙ্গুলি মানে? ইয়ার কি হচ্ছে মাঝরাতে? প্রকাশ গাঙ্গুলি রেল অ্যাক্সিডেন্টে মারা গেছে এই কদিন আগে। জানি, সবাই জানে, ডেড বডি আমিও দেখেছি। অনেকক্ষণ পাহারা দিয়েছি একা বসে বসে। তারপর সবাই এলো, শনাক্ত করলো, পোস্টমর্টেম হলো, ডেথ সার্টিফিকেট নিমতলায় দাহ হলো। সবাই জানে, এ আর নতুন কথা কি? আমার মৃত্যু সংবাদ আমি জানবো না? মরা মানুষ ফোনে কথা বলে এমন কথা আমি শুনিনি। এসব বদমাইশি, মানুষকে ভয় দেখানো। মারা গেলে মানুষের আর কিছু থাকে না, সে আবার টেলিফোন করবে কি করে? ওপার থেকে একটা হাসির শব্দ ভেসে এলো, এক ঝলক ঠান্ডা বাতাস, হাসির পরেই কণ্ঠস্বর। মনে হচ্ছে কেউ যেন ইস্পাতের নলের ভেতর দিয়ে কথা বলছে। তোর কোনো ধারণা নেই অমল, মৃত্যুর পর মানুষের আর কোনো বাধা থাকে না, যা খুশি তাই করা যায়। এখনই আমি তোর সামনে গিয়ে দাঁড়াতে পারি, কিন্তু তুই ভয়ে অজ্ঞান হয়ে যাবি। আমি তোর প্রাণের বন্ধু ছিলাম, তবু তুই ভয় পাবি। আমার নাম শুনেই তুই কাঁপছিস। সামনে গিয়ে দাঁড়ালে কি হবে তোর ভালোই জানা আছে। তুই 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 কার ফোনে কথা বলছিস? পৃথিবীর সব ফোন এখন আমার, সব রেডিও টিভি স্টেশন এখন আমার। তোর রেডিওতে কলকাতার কদর আমার গলা শুনতে পাবে। তোর ওখানে এখন দিন না রাত? তোরা আলো আর কালো ছাড়া কিছু জানিস না। এছাড়াও একটা কিছু আছে, এখানে না এসে বোঝা যাবে না। থাক, কাজের কথাটা বলিনি। ডানকুনিতে আমার ভর্তি থাকে। হ্যাঁ জানি, তুই আর আমি অনেকবার তার বাড়িতে গেছি। বেশ, এইবার শোন, তোকে একটা কাজ করতে হবে। দিদি আমাকে একটা হাট দিয়েছিল, বলেছিল বউবাজারে বিক্রি করে যা পাওয়া যাবে সেই টাকাটা তাকে দিয়ে আসতে। তার একটু অর্থ কষ্টে আছে। হাটটা আমি বিক্রি করে 5,000 টাকা পেয়েছিলাম। টাকাটা আমি দিয়ে আসতে পারিনি। তোকে সেই কাজটা করতে হবে ভাই। অত টাকা আমি পাবো কোথায়? বলছি সব বলছি, একটু ধৈর্য ধর। টাকাটা তোকে চুরি করতে হবে। কোথা থেকে চুরি করব? আমি আমি চোর নাকি? ব্যস্ত হোস না, মন দিয়ে শোন। আমাদের বাড়িতে যাবি, দেখবি সবাই শোকে কেমন যেন হয়ে আছে। তুই একটু সান্ত্বনা দিবি। দিতে বলবি, মাসিমা, প্রকাশের কাছে আমার একটা ক্যাসেট ছিল, শোনার জন্য নিয়েছিল। সেটা আমি আবার আরেকজনের কাছ থেকে চেয়ে এনেছিল। সে চাইছে ক্যাসেটের র্যাকটা একবার দেখবো। যে র্যাকে ক্যাসেটটা থাকে সেখানে যাবি, ডান দিক দিয়ে 16 নম্বর ক্যাসেটটা টেনে বের করবি। দেখবি খাপ আছে, ক্যাসেটটা নেই। পকেটে ভরে ফেলবি, ওদের সামনে খুলবি না, সোজা চলে আসবি বাড়িতে। এইবার খুলবি, দেখবি 10টা 500 টাকার নোট ভাঁজ করা। এবার দ্বিতীয় কাজ, ডানকুনিতে গিয়ে দিদির হাতে দেওয়া।
বন্ধু হিসাবে এই কাজটা তোকে করতে হবে ভাই। একটাই কথা, আমার বাড়ির কেউ যেন জানতে না পারে। যদি ক্যাসেটে কিছু না থাকে, থাকবেই, কেবল গুনতে ভুল করিস না। ডান দিক থেকে 16 নম্বর ক্যাসেটে ইংলে কার্ডটা আছে, মেহেদি হাসান। ছট করে একবার দেখে নিয়ে পকেটে ভরবি। তোকে জানাবো কি করে? আমি জানতে পারবো, তবে 2 দিন মাত্র সময়। কারণ আমি ক্রমশই পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছি ভাই। এখন আমি যে বৃত্তে আছি সেখানে তোদের হাবল টেলিস্কোপটা ঘুর। পট করে একটা শব্দ হলো, টেলিফোন নীরব। আমার মাথা ঘুরছে, মুখে কোনো সার নেই, এত ঠান্ডা, ক্রায়ো সার্জারির টেম্পারেচার। 1 কাপ চা, 1 কাপ গরম দুধ, যা হয় একটা পেলে বেশ হতো। প্রকাশের কথা ভেবে চোখে জল আসছে, কিন্তু ঝরছে না, কারণ আমার চোখ মুখ -700 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে গেছে। ঘরে ফিরে এলো, শরীর কাঁপছে। শীতে না ভয়ে সেটা বুঝতেই পারছি না। টেবিল ল্যাম্পটা জেলে বাল্বটা মুখের কাছে ধরে রইলাম বেশ কিছুক্ষণ। অদ্ভুত একটা কাণ্ড হলো। হঠাৎ 2 ঝলক জল বেরিয়ে এলো 2 চোখ থেকে। বাল্বটা চিরিক করে ফেটে গেল। সকাল 10টা, প্রকাশদের তালতলার বাড়িতে ঢুকছি। কেন জানি না, কেবলই মনে হচ্ছে আমি একটা চোর। উল্টো দিকের ফুটপাত থেকে একটা কিশোর কণ্ঠ ভেসে এলো, অমল কাকু। চমকে তাকালো। অচেনা একটি বালক দাঁড়িয়ে হাসছে। হঠাৎ দেখি সে নেই। কি হলো? 7 সকালে এমন চোখের ভুল? স্বপ্ন দেখছি নাকি? দোতলায় সকলের গলা পাচ্ছি। প্রকাশের মায়ের সঙ্গেই প্রথমে দেখা হলো। মাসিমা আর আগের মতো নেই, থাকা সম্ভব নয়। আমার হাত দুটো ধরে খানিক কাঁদলেন। আমার চোখেও জল এলো। ঘরে গিয়ে বসলুম। এ কথা সে কথার পর আসল কথাটা বললাম। মাসিমা, প্রকাশকে একটা ক্যাসেট দিয়েছিলাম শোনার জন্য। সেটা আমি আবার এনেছিলাম অন্য আরেকজনের কাছ থেকে। ওর ক্যাসেটের র্যাকটা একবার দেখবো? হ্যাঁ, দেখো না, তুমি তো এ বাড়ির সবই জানো। যে তাকে ক্যাসেট সাজানো থাকে সেখানে গেলাম। প্রকাশ গান শুনতে খুব ভালোবাসতো। পরপর সব সাজানো ডান দিক থেকে 16 নম্বর। একটু আড়াল করে দাঁড়িয়েছি, ভয় করছি যদি কেউ পাশ থেকে এসে দাঁড়ায়। সময়টা আমি ভালোই নির্বাচন করেছি। প্রকাশের দাদা অফিসে বেরিয়ে গেছেন, বোন স্কুলে টিচার। ফিরতে ফিরতে 11টা। গুনছি 1 2 3 4 5 6 7 8 9। হঠাৎ একটা ক্যাসেট আপনিই খানিকটা বেরিয়ে এলো। মনে দেখলুম সেইটাই 16। শরীরটা শিরশির করে উঠল। তার মানে প্রকাশ আমার পাশেই আছে। মনে হলো মাসিমাকে একবার বলি, প্রকাশ এই ঘরেই আছে, আপনি দেখতে পাচ্ছেন না। বেরিয়ে আসা খাপটা ধরতে ভয় করছে। অশরীরীর আঙুলে যদি আঙুল টেকে যায়। খাপটা হালকা। ঝট করে দেখে নিলাম মেহেদি হাসান সোজা পকেটে। মাসিমা জিজ্ঞেস করলেন, পেলে বাবা? হ্যাঁ মাসিমা, পেয়েছি। গান খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো গান। বলতে বলতে কেঁদে ফেললেন। আমারও গলার কাছটা দলা পাকাচ্ছে। কোনো রকমে বলতে পারলাম, হাসছি মাসিমা।
সিঁড়ি দিয়ে নামছি, কোথায় বেশ জোর গলায় একটা টিকটিকি শব্দ করলো। কথাটা বুঝতে পারলো, বলতে চাইছে ঠিক ঠিক। কোথাও কোনো সময় নষ্ট না করে সোজা বাড়িতে। ভয়ঙ্কর একটা উদ্বেগ, ভেতরে টাকাটা আছে তো। সিঁড়িতে উঠতে উঠতে খাপটা খুললাম। আছে, ভাঁজ করা 500 টাকার নোট। 10টাই আছে। দম বন্ধ করেছিল, শ্বাস নিতে পারলাম। এবার দ্বিতীয় নির্দেশ, ডানকুনি যেতে হবে। আমার খাটের উপর আজকের কাগজটা পড়ে আছে। এখানে তো থাকার কথা নয়। কাগজটা সকালে পড়ে নিচের ঘরেই রেখেছিলাম, স্পষ্ট মনে আছে। পড়ার পর কাগজ আমি এলোমেলো করে রাখি না। দেখছি পাঁচের পাতাটা ঘুরিয়ে ওপর দিকে এনে ভাঁজ করা। আর যে সংবাদটা সবার আগে চোখে পড়েছে সেটা হলো গণধুলাইয়ে পকেটমারের মৃত্যু। বুঝে গেলুম এর পেছনেও প্রকাশের হাত। পকেটমার সম্পর্কে সচেতন করতে চাইছে। আমি একটু অন্যমনস্ক ধরনের ছেলে। গাছ পাতা পাখি হাট বাজার মেলা দেখে বিভোর হয়ে যাই। তাই ডানকুনি যাওয়ার আগে সাবধান করে দিল। বড়দির বাড়িতে যখন পৌঁছলাম বেলা 3টে, আমাকে দেখে ভূত দেখার মতো অবাক। তুই হঠাৎ? এই টাকাটা প্রকাশ আমার কাছে রেখেছিল আপনাকে দেখার জন্য। প্রকাশ তোর কাছে? এর বেশি আর কিছু বলতে পারলেন না, কাঁদতে লাগলেন। টাকাটা আজই আমার খুব দরকার। তোর দাদা হাসপাতালে, কাল অপারেশন। গয়নাটা কবে দিয়েছিলেন, টাকাটা কবে পেলেন, আমার কাছে কদিন ছিল, এসব প্রশ্ন এলে খুব বিপদ হতো। কোনো উত্তর আমার জানা ছিল না। দিদি, আমার খুব কাজ আছে, আবার আসবো। হ্যাঁ, আমি প্রায় পালিয়েই এলাম। ট্রেনে উঠছি, অচেনা এক ভদ্রলোক পেছন থেকে আমার পিঠে হাত রেখে বললেন, ধন্যবাদ ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। চমকে ফিরে তাকালুম, কেউ নেই। আজ ঠিক রাত 12টা, জেগে বসে আছি। টেলিফোন বাজবে কি? গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল স্যাটারডে স্টোরি ফরেস্ট।